করে খায়, যা আমাদের কৃষকদের বা কৃষক বন্ধুদের ক্ষেত খামারের রক্ষা করে। যা বছরে একটি ইঁদুর প্রায় 70 থেকে 100 কেজি ধান বা ফসল খেয়ে নষ্ট করে। এই সাপটিকে আবার অনেকে একটি প্রবাদ বা ভুল তথ্য দিয়ে থাকে, সাপ নাকি গরুর ব্যাট থেকে দুধ চুষে খায়। মাথায় রাখবেন, গরুর ব্যাট থেকে দুধ চুষে খেতে গেলে মানুষের মতো এর জীব পুরো নয়, জীব চেরা। তাই সাপ কখনোই গরুর দুধ চুষে খেতে পারে না। আবার আমরা এটাকে দয়া করে কেউ মারবেন না। সাপ দেখলে প্রকৃতিতে ছেড়ে দেবেন, এ আমাদের কোনো ক্ষতি করে না। দ্বিতীয়, হেলে বা চিতি সাপ। হেলে বা চিতি সাপ আপনারা জানেন, এই সাপটি আমাদের মাঠে আলের ধারে বা এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই সাপটি আমাদের কোনো ক্ষতি করে না, এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। একে অনেকে হেলে সাপ বলে, আবার কেউ কেউ একে চিতি সাপ বলে থাকে। তাই সাপ দেখলে সাপকে আপনারা মেরে ফেলবেন না। এদের প্রকৃতিতে সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই একে বাঁচিয়ে রাখবেন। দ্বিতীয়, এটা হচ্ছে উদয়কাল। দেখবেন গাছে গাছে ঘুরে বেড়ে, দেখতে অতীব সুন্দর। এই সাপটি এত সুন্দর ক্যাট স্নেকের মতো দেখতে, এরা আমাদের কোনো ক্ষতি করে না। এরা মানুষের আঘাত না করলে কোনো রকমেই সাপ মানুষকে কামড় দেয় না। দ্বিতীয়, এরপরে যেটা দেখে, নাম তুতুর বা চন্দ্রবড়ার সঙ্গে তুলনা করে। দেখুন, এটাও নির্বিষ সাপ, এ মানুষের কোনো ক্ষতি করে না। ওঝা গুলিরা দেখবেন এই সাপটিকে নিয়ে জিভের তলায় কামড় দিয়ে দেখায় যে দেখুন এই সাপটি মারাত্মক বিষধর বলে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এবার যে সাপটি দেখাচ্ছি, এই সাপটি লাউডকা বা লাউডক নামে পরিচিত। সাপটি মূলত গাছে গাছে ঘুরে বেড়ায়। এদের প্রিয় খাদ্য হচ্ছে ফড়িং এবং কীটপতঙ্গ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু তার সত্ত্বেও একটা আজব গল্প আছে। এ নাকি মানুষের চোখ থেকে চোখ তুলে খায়। বাস্তবে সম্ভব নয়। কোনো কারণে এ সাপটি হয়তো গাছে গাছে ঘুরছে, কেউ আঘাত করছে, বাঁচার তাগিদে হয়তো কামড় দিয়েছে, চোখে হয়তো কোনো কামড় দিয়েছে, সেখান থেকেই এটা প্রচার হয়ে গেছে এ নাকি মানুষের চোখ তুলে খায়। কখনোই এটি নির্বিষ সাপ। সাপ এ চোখ তুলে খেতে পারে না, তাই এই ভুল তথ্যটি আপনারা গ্রহণ করবেন না। এরপরে দেখাচ্ছি পুয়ে সাপ। এই সাপটি কতটা কেঁচোর মতো, কেঁচোর মতো কিন্তু কালো। একে আবার অনেকেই ডোমরার মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষের রোগ মুক্তের জন্য ব্যবহার করে। কিন্তু দেখুন, যদি মাদলি তাবিজ কবচ পড়লে রোগ ভালো হয়ে যেত, তাহলে কোটি কোটি ডাক্তার টাকা খরচ করে ডাক্তার, হাসপাতাল, ল্যাবরেটরি, ঔষধ ইত্যাদি ব্যবহার করতে হতো না। দয়া করে এই জাতীয় সাপগুলিকে মারবেন না। প্রকৃতিতে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। এও নির্বিষ সাপ, এ মানুষের কোনো ক্ষতি করে না। এবার যেটা দেখাচ্ছি, এর নাম বেত আজরা। অর্থাৎ এই বেত আজরা, একে আমরা মূলত দেখবেন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এর বেশিরভাগ সময় এরা ইলেকট্রিক যে বক্সটা থাকে ওর মধ্যে একটু গরম থাকে, ওখানেই ওরা মূলত বেশি বসবাস করে। এরা খুব দ্রুতগামী, এরা টিরিং টিরিং লাফিয়ে বেড়ায়। এও নির্বিষ সাপ, আমাদের কোনো ক্ষতি করে না। এবার যেটা দেখাবো, এটার নাম বঙ্গরাজ বা ক্যাট স্নেক। এটাও গাছে গাছে ঘুরে বেড়ায়। এরা মানুষের কোনো ক্ষতি করে না। একে দেখলে অনেকে মেরে ফেলে। দেখুন, সাপ আমাদের বন্ধু, শত্রু নয়। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য অপূর্ব সুন্দর এই সাপকে কেউ মারবেন না। এবার যেটা দেখাবো, এটার নাম হচ্ছে ঘরচিতি। অনেকে এটাকে গুলিয়ে ফেলে কালাচের সঙ্গে,
কালাস বিষধর সাপ, কিন্তু ঘরচিতি নির্বিষ সাপ। দয়া করে এই ঘরচিতি সাপকে দেখলে আপনারা অনেকে মেরে ফেলেন, কিন্তু দেখুন কামড়ালে একটু ক্ষতি আছে। কি ক্ষতি আছে না, যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এটা অ্যালার্জি হতে পারে, সেক্ষেত্রে ফরেস্টেল বা জাতীয় ঔষধ যদি খেয়ে নেন তাহলে কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা সম্পূর্ণ নির্বিষ সাপ বলবো না, ক্ষীণ বিষ, যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষতি হতে পারে। এবার একটা যেটা দেখা যায় জল ধরা সাপ। এই সাপটি কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না, তারা জলে থাকে মূলত বেশিরভাগ সময়, কিন্তু এরা একটু বেশি চাবল দেয়, মানে কামড়ায়, তাতে মানুষের কোনো ক্ষতি হয় না। আবার এর বিষয়ে আবার মানুষের অনেক অজ্ঞতা আছে। এই সাপ নাকি যখন কামড়ায় যতক্ষণ না মেঘ ডাকলে নাকি ছাড়ে না। এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব, ভুল ধারণা। তাই দয়া করে একেও রক্ষা করুন। এবারে যে সাপটি দেখাবো এর নাম হচ্ছে অজগর বা পাইথন। এই অজগর সাপটি আমাদের জাতীয় সাপ। এই সাপটি আমাদের বড় উপকার করে, দেখতে অতীব সুন্দর। এ কখনো মানুষের ক্ষতি করে না, তবে হ্যাঁ এ খাদ্যের অভাবে অনেক সময় হয়তো নাগালে পেলে মানুষও খেতে ছাড়ে না, তবে মানুষের মতো এ কোনো রকমে, তাই দয়া করে একে কেউ মারবেন না। এরপরে যে সাপটি দেখাচ্ছি এর নাম হচ্ছে কালনাগিনী। এটাও কিন্তু নির্বিষ সাপ, কিন্তু একে আবার অনেকে, বিশেষ করে বেহুলা লক্ষিন্দরের গল্পটা আপনাদের জানানো দরকার আছে। দেখুন এই সাপও কিন্তু নির্বিষ সাপ। তাহলে বেহুলা লক্ষিন্দর যে গল্পটি আছে এটা কি না, এটা সম্পূর্ণ কাল্পনিক। কাল্পনিক মানে কল্পনা করে নেওয়া আছে। ধরে নিলাম এই সাপটি বিষধর। আগে বলুন তো যে বেহুলা আর লক্ষিন্দর যে ঘরটি ছিল সেটা কিসের ছিল? সেটা ছিল সম্পূর্ণ লোহার। তাহলে সে মারা গেল কেন না, তার ভয় ছিল। তার তিনটে কারণ ছিল, এক হচ্ছে ভয়, দুই হচ্ছে আতঙ্ক, তিন হচ্ছে মৃত্যু। এই তিনটি কারণের জন্য সে যখন সাপটি তাকে কামড় দেয়, আদৌ দিয়েছিল তার প্রমাণ নেই, মানে বলা খুব মুশকিল, কিন্তু ধরেই নিলাম তর্কের খাতে সাপটা ঢুকেছিল। কিন্তু বেহুলা লক্ষিন্দরকে বের করানো হলো কিভাবে? পাকার ঘর যদি করা হয়ে থাকে, লোহার ঘর যদি করা হয়ে থাকে, তার কি কোনো দরজা জানলা ছিল? দরজা জানলা যদি না থাকে তাহলে কোথা থেকে ঢোকানো হয়েছিল? ছেড়েই দিন যে তাদের ঢুকিয়ে দিয়ে বিশ্বকর্মা লোহার ঘরটা করে দিয়েছিল, তাহলে তারা বেরোলো কিভাবে? অর্থাৎ এটা কাল্পনিক। এবার আসি, তাহলে লক্ষিন্দর বেঁচে গেলে কেন? বেহুলা দেখবেন কোনো রমণীর কোনো স্বামী যদি মারা যায় তা হাউ মাউ করে কাঁদে, অর্থাৎ ও ভয়ে হার্ট অ্যাটাকের মতো হয়ে গিয়েছিল। প্রকৃতিতে আনার পর ও জোরে জোরে কান্নাকাটি করার পর এবং বুকে তার মেসেজের কাজটি করেছিল, আর কিছুই নয়। আর প্রকৃতি মুক্ত বাতাসে আসার ফলেই এটা সম্ভব হয়েছিল। দেখবেন ডাক্তারবাবুরা বলেন কারোর যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাকে মেসেজ করতে বলে, অর্থাৎ পা দুটিকে দিয়ে বারবার মেসেজ করানোর কথা বলে, সেই কারণে, এছাড়া আর কিছুই নয়। এটি অতীব সুন্দর সাপ, এর কোনো বিষ নেই, দয়া করে একে মারবে না। এবারে আসছি কিছু বিষধর সাপের কথা আপনাদের বলি এবং দেখাই। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে প্রায় 900-র কাছাকাছি সাপ আছে, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 116 রকমের সাপ আছে। তার মধ্যে মাত্র 6টি প্রজাতি সাপ বিষধর। তার মধ্যে একটি সাপ ইতিমধ্যে আপনাদের বলেছি, কেউটে সাপ। এটা দেখুন কেউটে সাপ, জ্যান্ত সাপটি গত পরশুদিন এটা নিমতলা থেকে ধরে নিয়ে এসেছি। আর সেই একই সাপ আপনাদের তার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সাপটি বিষধর সাপ, কেউটে সাপ। দয়া করে এ কামড়ালে বা যে কোনো সাপ কামড়ালে বোঝে ওঠার আগেই আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে অর্থাৎ হাসপাতালে যাবেন। তাহলে এবিএস নিলে রোগ সাপের হাত থেকে যাকে কামড়েছে তিনি সুস্থ স্বাভাবিক থাকবেন। তাই সাপ কামড়ালে কোনো ওঝা বা গুলির নয়, এমনকি
মহিষাদলে অনেকে এলকে মাইতির কাছে গিয়েছিল, যা গিয়ে থাকেন। দেখুন এলকে মাইতি কিন্তু বিষধর সাপগুলোর ক্ষেত্রে উনি খুব অ্যালার্ট, উনি খুব সচেতন, সেগুলোকে ভালো করে ফেলেন, কিন্তু নির্বিষ সাপগুলোকে বাঁচিয়ে তুলতে পারে না, বাঁচিয়ে তুলে কিন্তু বিষধর সাপগুলোকে বাঁচিয়ে তুলতে পারে না। তার উদাহরণ আমি দেব, কয়েকদিন আগের ঘটনা, পরপর দুটি কালার সাপ কামড়েছে, তাদের মেরেছে, আমি পরে জানাচ্ছি। আর এর চোয়ালে থাকে মাত্র 20 মাইক্রোমিলিগ্রাম বিষ। দয়া করে কাউকে কামড় দিলে তার শরীরে মৃত্যু হয়ে যেতে পারে। এরপর হচ্ছে চন্দ্রবড়া, আগেই দেখাই। এই চন্দ্রবড়া সাপটি আপনারা জানেন, কয়েকদিন আগে অর্থাৎ মেলার শুরু হওয়ার সময় আমরা মলিরামপুর থেকে এটা ধরে নিয়ে এসেছি, একজনের বাড়িতে ঢুকে গিয়েছিল। এই চন্দ্রবড়া কিন্তু মারাত্মক বিষধর সাপ, রক্ত ধমনী বিষ এদের মধ্যে থাকে। এরা মানুষকে কামড় দিলে 200 মিলিগ্রামের চোয়ালে বিষ থাকে। কামড়ের পর যদি ঠিক সময়ে হাসপাতালে না যেতে পারি, তাহলে চোখ, কান, নাক বা ছিদ্র থেকে নানাভাবে রক্ত ফেটে ফেটে বেরোয় এবং মানুষ ফুলে যায়। তাই যখনই সাপ কামড়ানো কেন, সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যাবেন। অন্য গাড়ির কথা না ভেবে, কারো যদি মোটরসাইকেল থাকে তাহলে নিয়ে যাবেন। এবার যে সাপটি দেখাচ্ছি শাঁখামুটি, এও বিষধর সাপ। এ কি করে না, আমাদের যে অন্য বিষধর সাপগুলো খেয়ে ফেলে, বিশেষ করে কেউটে জাতীয় সাপগুলো খেয়ে ফেলে। তাই শাঁখামুটি অতি সুন্দর নার্ভ যুক্ত বিষ এর শরীরের মধ্যে নার্ভে নিস্তেজ করে দেয়। তাই এই সাপটি দেখতে এত সুন্দর, কালো এবং হলুদের ছিটা থাকে। এই সাপকে দেখলে একে আঘাত করলেও এরা হঠাৎ করে কামড় দেয় না। এর কামড়ে খুব কম মানুষ মারা গেছে। আমরা বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ডাক্তারবাবু স্টাডি করে দেখেছে, সারা ভারতবর্ষে যত মানুষ মারা গেছে তার মধ্যে সব থেকে কম হচ্ছে এর, মানে 0.1% মানুষ এর কামড়ে মারা গেছে। তাই এটা প্রকৃতিতে এত সুন্দর সাপ, দয়া করে একে মারবেন না। এ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। এরপরে যেটা দেখাবো, এটা কালাচ, অর্থাৎ শিওর চাঁদা আমাদের এখানকার লোকাল নাম বা কালাচ। এই সাপটি মারাত্মক বিষধর সাপ। মাত্র এর চোয়ালে 2 মিলিগ্রাম বিষ থাকে। এ যদি আমাদের কামড় দেয় তাহলে কিন্তু আধ ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে যদি আমরা হাসপাতালে না যাই তাহলে কিন্তু মানুষ মারা যেতে পারে। তার দুটো উদাহরণ দেব। একটি হচ্ছে গত এই দুর্গাপূজার আগে আমাদের চৈতন্যপুর 55 তলার একটি ছেলেকে কামড় দিয়েছিল, সাপটা সহ এলকে মাইতির কাছে নিয়ে গিয়েছিল। তিনি কি করলেন না, তিনি বলছেন এটা বিদেশি সাপ, কন্ট্যাক্ট করেও ছেলেটাকে মেরে ফেললো। আর একটা কথা, এটাও একইভাবে হাদিয়ায় একটি ক্লাস 6-এ পড়ে একটি ফুটফুটে মেয়ে গত বছরের নভেম্বর মাসে তাকেও কামড় দিয়েছিল। তার ফ্যামিলি বা তার বাড়ির লোকেরা সাপটাকে মেরে নিয়ে গিয়েছিল এলকে মাইতির কাছে, কিন্তু এলকে মাইতি 2 লাখ টাকা কন্ট্রাক্ট করার পরেও তাকে শেষ মুহূর্তে হাসপাতালে পাঠালো, কিন্তু সেই ফুলের মতো একটি সুন্দর মেয়ে মারা গেল। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এইসব বাড়ি যখনই সাপের কামড় দেয় তাদের বাড়িতে গিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করি, এবং আমরা ওখানে গিয়েছিলাম, আমরা নিজেরও মর্মাহত। তাই আপনাদের অনুরোধ করব, সাপ কামড় দিলে দয়া করে কী সাপ কামড়েছে আপনাদের জানা দরকার নেই, তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যাবেন। তাও একটা কথা বলে রাখবো, বিষধর সাপ বলে 2টি দাঁত থাকবে, নির্বিষ সাপ বলে একাধিক দাঁত হবে, সেক্ষেত্রে আপনাদের জানার উপায় নেই। আবার আমরা যে বাঁধনটা দিই, দেখুন বাঁধন দেওয়ার কোনো কারণ নেই, কারণ বাঁধনটা দেওয়া হয় মানুষের স্যাটিসফাইডের জন্য। দেখুন, ধরো এখানে কামড়ালো, এখানে বাঁধন দিলেন, যদি মাথায় কামড়ে কি গলায় বাঁধবেন? তাই ডাক্তারবাবুদের বা বিশেষজ্ঞরা বলেছেন যে কামড় দিলে বাঁধার দরকার, তাও
মানুষ এতদিনের অভ্যাস, তাই আমরা বলি একটি পেন বা ঢুকি দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন, তারপরে পেনটা টেনে নেবেন, তাহলে রক্তের চলাচল বন্ধ হবে। তা নাহলে কিন্তু আপনার নার্ভ নিস্তেজ হয়ে যাবে, তাতে মানুষ এমনিতেই ক্ষতি হয়ে যাবে। এরপরে আসে গোখুরে সাপ। এটা মূলত আমাদের এই জেলায় বা আমাদের এলাকায় খুব কম পাওয়া যায়। এই সাপটি মূলত পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই এলাকায় পাওয়া যায়। তাই দয়া করে যাই হোক না কেন, সাপ দেখলে আমরা মেরেই ফেলি। আবার সব থেকে বড় কথা, সাপ ভালো করে চিনতে পারে না। এর চোখটা হচ্ছে মানে একটি ঘষা কাচের মতো, একটি জিনিসকে 10টি দেখে। আর একটা ভুল তথ্য আছে, সাপকে আঘাত করলে নাকি ফিরে আসে। আপনারা আমাদের মেলা চলাকালীন অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের হাজরা মোড়ে একটি বাড়িতে একটা কেউটে সাপ ঢুকে যায়। তার বাড়ির কর্তা সাপটির গায়ে আঘাত করেছিল, তাদের বাড়িতে কান্দা গন্ডগোল পড়ে যায়। আমরা মেলা থেকে দৌড়ে যাই, গিয়ে দেখি সাপটিকে আমরা পাই না। তাদের সান্ত্বনা করি, তাদের বোঝায় যে দেখুন আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে 500-এরও বেশি সাপ ধরেছি। ধরার পরে বন দপ্তরকে দিয়েছি, কিছু আমরা নিজেরাও ছেড়েছি। কই আমাদের তো সাপ কামড়াচ্ছে না। তাই দয়া করে অযথা ভয় পাবেন না, সাপ দেখলে মারবেন না। সাপকে আঘাত না করলে সাপ কোনো ক্ষতি করে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, কর্তব্যগুলো জিনিস মেনে চললে আপনারা সাপ কামড়ানোর লক্ষণগুলো আপনাদের একটু জানানো দরকার। মনে সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে আপনারা দেখবেন জ্বালা যন্ত্রণা হতে পারে। দ্বিতীয় হচ্ছে ক্ষতস্থান ফুলে যেতে পারে। তৃতীয় হচ্ছে ক্ষতস্থানে জায়গায় রং চটে যেতে পারে। বিশেষ করে ভাইপার জাতীয় ক্ষেত্রে, ভাইপার যে সাপগুলো হয় সেক্ষেত্রে এগুলো হতে পারে। তৃতীয় হচ্ছে ঝিমুনি ভাব হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারবাবু দেখবেন যাদেরকে হাসপাতালে রাখে তাদেরকে জেগে থাকতে বলা হয়, কারণ যদি ঝিমুনি আসে ভাবতে হবে বিষধর সাপ। সেই কারণে বাড়ির লোকদের বোঝানো হয় এবং ডাক্তারবাবুরা পেশেন্টকে আটকে রাখে। বা অনেক সময় দেখবেন চোখের পাতা পড়ে আসে, অর্থাৎ ঘুম ঘুম পায়। এগুলো একটু মাথা রাখবেন। আর অনেকে দেখবেন বিশেষ করে চন্দ্রবড়া, কালাচ এই জাতীয় সাপগুলো কামড়ে ঢোক গিলতে, অর্থাৎ এই যে থুতু গিলতে কষ্ট হবে, গলা ব্যথা হবে। সেক্ষেত্রে ডাক্তারবাবু দেখে যথারীতি এবিএস দিলেই তা ভালো হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন মুখ থেকে ফেনা ওঠে, গজলা বেরিয়ে যায়। সেক্ষেত্রে ভাবতে হবে এগুলো বিষধর সাপ। তাই আমরা অনুরোধ করব উৎসব কমিটির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যাতে সাপ কামড়ে যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে যাবেন, তাহলে দেখবেন আপনারা সুস্থ হয়ে যেতে পারেন। কারণ ইতিমধ্যে আপনারা জানেন গত 2010 সালে আমার বন্ধু অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তৎকালীন কোষাধ্যক্ষ শেখ নিজাম আলীকে একটি 8 ফুট কেউটে সাপ কামড়েছিল মঞ্চে প্রোগ্রাম করতে করতে, অর্থাৎ সুতাহাটা আমাদের দুর্গাপুজোতে। তাকে তৎক্ষণাৎ আমরা হাসপাতালে তাকে 28 খানা এবিএস দিয়ে আমরা সুস্থ করে নিয়ে এসেছি। এবং আমাদের একজন কর্মী তাপসকেও কামড়েছিল, আমরা সেক্ষেত্রে দেখিয়ে আমরা তাকে সুস্থ করে আনতে পেরেছি। সাপ কামড়ানো মানেই কিন্তু মৃত্যু নয়। আমরা প্রত্যেকেই ভয়ে আতঙ্কে হার্ট অ্যাটাক করে বেশিরভাগ মানুষ মারা যায়। তাই আমরা বলি বা চিকিৎসা বিজ্ঞান বলে সাপ কামড়ানো মানে মৃত্যু নয়। যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী যদি আপনারা হাসপাতালে যান, এবিএস দিলে সুস্থ হয়ে যাবেন। অ্যান্টি স্নেক ভেনাম সিরাম যদি দেওয়া যায় তাহলে চিকিৎসার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাই সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাবেন। আর একটা কথা আপনাদের জানা দরকার আছে, কারণ সাপ সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে। সেই ভ্রান্ত ধারণাগুলো ভাঙে আপনারা ভাঙিয়ে নেবেন যাতে আগামী দিনে এরকমই না ঘটে। বিনা বিশেষ শব্দ শুনতে পায় না, যে বিন বাজালে সাপ নাকি নাচে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ ওরা কম্পন অনুভব করে, তাদের বিশেষ করে সাপের কোনো বহির্কর্ণ নেই, তারা শুনতে পায় না, তারা কম্পনের মাধ্যমে করে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। আর একটা কথা বলে সাপ নাকি গন্ধ বা ফুলের গন্ধে সাপের গাছের গোড়ায় চলে আসে। বিশেষ করে আপনারা জানেন জুই বা কামিনী এইসব গাছের গোড়ায় নাকি সাপ চলে আসে, সম্পূর্ণ ভুল তথ্য। সাপের ঘ্রাণ শক্তি অত প্রখর নয় কুকুর বা মানুষের মতো, তাই ওরা আসতে পারে না। তাই দয়া করে আপনারা অযথা এইগুলো নিয়ে ভাববেন না। আর একটা কথা আপনারা জানেন মনসা মঙ্গল কাব্যে আমরা জানেন যে সাপ নাকি
দুধ চুষে খায়, জল পড়ে থাকে। এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব। মূলত হচ্ছে সাপ দুধ বা জল খেতে পারে না জিভ দিয়ে। কারণ হচ্ছে যদি খায় দুটোই একসাথে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, জিভ দিয়ে খেতে গেলে মানুষের মতো তো জিভ পুরো নয়, ওদের চেরা দ্বীপ, যার কারণে দুধ খেতে গেলে পোড়া দরকার হয়, চেরাতে কখনোই জল উঠতে পারে না। আপনাদের আগে বলেছি, আবার বলছি, বিশেষ করে কালনাগিনী এবং লাউ ডকা এই দুটো কিন্তু কোনোটাই বিষধর নয়, এই দুটোই নির্বিষ। এদেরকে আমরা সব সময় বিষধর হিসেবে দেখি। দয়া করে এটি অতীব সুন্দর কালনাগিনী এবং লাউ ডকা সাপ, দেখলেই মেরে ফেলেন, দয়া করে আপনারা একে মারবেন না। যদিও বা আমাদের এই জেলায় পাওয়া যায় না, পাওয়া যায় আমাদের সুন্দরবন কথা 24 পরগনা এবং বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতে কিছু পাওয়া যায়। দয়া করে সাপগুলোকে বাঁচিয়ে রাখুন। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আপনার বন্যা বা খরার আগেই সাপ আমাদের জানিয়ে দেয়, তাই সাপ আমাদের বন্ধু, একে মেরে ফেলবে না। আর আপনারা কি কি করবেন না, যখনই সাপ কামড়াবে আপনারা কখনই সাপ খুঁজতে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাবেন, তাহলেই সুস্থ হওয়া যাবে। কখনোই ওঝা বা গুলিনের কাছে যাবেন না। ওঝা গুলিন কখনোই বিষধর সাপকে বাঁচাতে পারে না। বিষধর সাপের কামড়ে মানুষকে বাঁচাতে পারে না। যদি কামড় দেয়, যদি বিষ ঢালে, তাহলে বাঁচা সম্ভব নয়। তৃতীয় হচ্ছে ক্ষতস্থানে কোনো রকমে, অনেকে কি করে ক্ষতস্থানে রাসায়নিক পদার্থ দেয় বা ওই ওঝা বা গুলির ঝাড়ফুঁক দেয়, ওগুলো করাবেন না। না করে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাবেন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন। আর তিনটে জিনিসের কথা অনুরোধ করব। তিনটে জিনিস থাকলে যে কেউ সাপ ধরতে পারে। 1, অফুরন্ত সাহস। 2, চোখের দৃষ্টি। 3, কৌশল। এই যে সাপগুলো দেখছেন না, চন্দ্রবার মারাত্মক বিষধর সাপ, এ কিন্তু স্প্রিংয়ের মতো লাফায়। এই সাপটা কিন্তু আমরা হাতেই ধরেছি। আমাদের নিকটবর্তী সুতাহাটা এলাকায় গুয়াবাড়িয়া অঞ্চলে মলিরামপুর গ্রামে থেকে ধরে নিয়ে এসেছি। এটা মেলার পরের দিনে আমরা বন দপ্তরে এসে নিয়ে চলে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, যখন যে সাপ কামড়াবে তৎক্ষণাৎ হাসপাতালে যাবেন। যেটা আমি বলছিলাম যে তিনটে জিনিস থাকে যে কেউ সাপ ধরতে পারে। 1 হচ্ছে অপরন্ত সাহস, 2 চোখের দৃষ্টি, 3 কৌশল। এই তিনটে জিনিস যে থাকবে সে সাপ ধরতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু দয়া করে কেউ পাকামি করে সাপ ধরতে যাবেন না। এবারে কি করা উচিত সাপের কামড়ের হাত থেকে বাঁচতে গেলে? কখনোই জঞ্জালের উপর থেকে যাতায়াত করবেন না। যদিই করতে হয় টস নিয়ে যাবেন, নতুবা তালি দিয়ে দিতে যাবেন। তালির আওয়াজ পেলে সাপ সেখান থেকে সরে যাবে। তাহলে কি করা উচিত না, অন্ধকার বা জংশাল অর্থাৎ আবর্জনার উপরে যাবেন না। কারণ আবর্জনাগুলোতে ইঁদুর বা ব্যাঙ থাকে, তাকে খাওয়ার জন্য সাপ আসে। আর আমরা কি করি, অবচেতন মনে সাপের গায়ে পা তুলি, তখনই সাপ কামড় দেয়। বা দেখবেন অনেকে আবার দেখা গেছে আমাদের যে জমিতে বা ওই আপনার কি বলে ঘাস কাটতে গিয়ে অনেকে কামড়ে মারা গেছে। কথাটা সঠিক, কারণ ঘাসের মধ্যে কি সাপ থাকে, জলের মধ্যে কি সাপ থাকে আপনাদের বা আমাদের জানার উপায় নেই। তাই যাওয়ার সময় অবশ্যই আগে একটু আওয়াজ করবেন বা জল খিরে যাবেন, দেখবেন সাপ থাকলে বেরিয়ে যাবে। তাই আবার সবাইকে আমার এই বক্তব্য শোনার জন্য আমাদের সুতাহাটা সুবর্ণ উৎসব কমিটি পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য তথা জেলা তথা সুতাহাটা বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার। সাউন্ড সিস্টেমে যিনি আছেন, বাইরের মাইকটা বন্ধ আছে বাজারের, একটু দেখবেন আউটপুট মাইকটা বন্ধ, পুরো বাজারে পুরো মাইক বন্ধ। সুতাহাটা সুবর্ণ উৎসব 2021
তরুণ কুমার ভক্তা মহাশয়কে বরণ করছেন আমাদের উৎসব কমিটির অন্যতম সদস্য সৈয়দ মাতিন। পুতুল রানী পাত্র মহাশয়াকে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ ভূঁইয়া মহাশয়। পুতুল রানী পাত্র মহাশয়কে বরণ করছেন বিশ্বনাথ ভূঁইয়া মহাশয়। শিল্পা সামন্তকে বরণ করে নিচ্ছেন হায়দার। এখন ক্ষুদ্রভাবে আলোচনা করছেন লোক আদালত বিষয় নিয়ে মমতা রানী পাত্র মহাশয়া। ওনাকে বলার জন্য অনুরোধ করছি কিছু। হ্যালো, নমস্কার। যিনারা যিনারা মেলাতে উপস্থিত রয়েছেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি এবং যারা অর্গানাইজ করছেন আমাদেরকে যারা আহ্বান জানিয়েছেন ওনাদেরকেও সম্মান জানাচ্ছি। আমাদের ডিএলএসের পক্ষ থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমরা সাধারণ মানুষের কাছে সকলের জন্য ন্যায় এই জিনিসটা যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমাদের এই দু চার কথা বলার, এটাই বলার যে সাধারণ মানুষ কি কি সুবিধা পেতে পারে। আমরা অনেক জায়গাতে দেখে থাকি যে আইনের ব্যাপার শুনলেই কিছু মানুষ খুব ভয় পায়, তো সেই ভয়ের জায়গা থেকে যাতে সাধারণ মানুষরাও কি কি ফ্যাসিলিটি পেতে পারে তা আমাদের প্রচার করার জন্যই এই অভিযান। আমাদের 2 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্যান ইন্ডিয়া প্রোগ্রাম চলছে। তো আমরা সেই প্যান ইন্ডিয়া প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে যে সাধারণ মানুষ যাতে আইন সম্পর্কে জানে। আমরা অনেক জায়গাতে চাইল্ড লেবার দেখতে পাই, সেই চাইল্ড লেবার দেখার পরেও আমরা সাধারণ মানুষরাও সচেতন হই না এবং কিছু শ্রেণীর মানুষেরা আছেন সচেতন হয়েও কিছু বলেন না। তো সেই জায়গা থেকেই আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে চাইল্ড লেবার দেখার পরে যেই জায়গাটাতে দেখেছেন পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন আছে আপনারা ওখানে রিপোর্ট করবেন। ওটা আইনত অপরাধ, যেটা আপনারা সাধারণ মানুষ করতে পারেন। আর বাল্যবিবাহ এগুলো খুব হচ্ছে, আর বাচ্চাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলো তো বাড়তেই আছে দিনের পর দিন। যাতে এগুলো না হয় পরবর্তীকালে আপনাদেরকে সাধারণ মানুষদেরকেই সচেতন হতে হবে। এসব ব্যাপার নিয়ে দীর্ঘ আলোচনা করবেন আমাদের সহকর্মী, আমি বেশি কিছু বলবো না। আবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমাদের ডিএলএসের হয়ে আমি কিছু বলতে পেরেছি। কমিটিকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বলছেন শিল্পা সামন্ত মহাশয়া, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সবাইকে আমি সম্মান জানিয়ে আমি কিছু আইনি সম্পর্কে কিছু বলতে চাই। যে এখন বাল্যবিবাহ প্রচুর পরিমাণে আমাদের এই গ্রামে হচ্ছে। তো 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনত অপরাধ এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে করানো সেটাও আইনত অপরাধ। তার সঙ্গে যদি ফ্যামিলি জড়িত থাকে বা তাদেরকে কেউ বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছে তাকেও আইনে অপরাধ বলেই ধরা হয়। তো এই সব সবাই একটু যদি আমরা নজর দিই এই পাশে, তো
এই দিনে দিনে আমাদের বাল্যবিবাহ বন্ধ করা যাবে। এমনকি এখন যেসব মানে কি বলা যায়, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেখছি। সেখানে যদি আপনারা কোনো কিছু দেখে থাকেন বা আপনাদের কানে কিছু আসে, সেখানে আপনাদের নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে আপনারা জানান। এছাড়াও সাধারণ মানুষের জন্য যে আইনি ব্যবস্থা ফ্রিতে কিছু পাওয়া যায় সেটা আমাদের জানানো। তো সবাই যদি কোনো সমস্যা থাকে বা কিছু বলার থাকে, তা আমাদের হলদিয়া কোর্ট এবং তমলুক কোর্ট, কন্টাই কোর্ট, বিভিন্ন কোর্টে আমাদের অফিস আছে, লোক আদালত অফিস, ওখানে গিয়ে আপনারা জানাতে পারেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। হ্যালো হ্যালো, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন বলছেন তরুণ কুমার ভক্তা মহাশয়, ওনাকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। সুতাহাটা সুবর্ণ উৎসব কমিটি আয়োজিত এই মেলার আজকে যে দিনটিতে আমরা আজ উপস্থিত হয়েছি, আমাদের এই রকম একটি মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কমিটিকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যে সমস্ত দর্শক মেলার মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে শুনুন। আমরা দু চারটি আইন সম্পর্কে আজকে বলতে এসেছি সাধারণের মাঝখানে। সাধারণত আমরা কোনো কিছু আইনের কথাটা শুনলেই একটু ভীতগ্রস্ত হয়ে পড়ি। আইন জিনিসটাই আমাদের কাছে খুব ভয়ানক জিনিস। কোর্ট, থানা, এই সব আমরা শুনলেই আমাদের প্রাত্যহিক জীবনে আমরা একটু আতঙ্কে পড়ি। আমরা 2021 75তম স্বাধীনতা দিবস পালন করেছি। সেই উপলক্ষে আমাদের 2রা অক্টোবর থেকে 14ই নভেম্বর পর্যন্ত মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্যান ইন্ডিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে সারা ভারতবর্ষ জুড়ে। এর অঙ্গ হিসেবে আমরা যেমন আমাদের দুয়ারে দুয়ারে আমরা কিছুদিন আগে বিভিন্ন পরিষেবা পেয়েছি, যাতে আমাদের আইনের পরিষেবাটাও আমরা পৌঁছে দিতে পারি, তারই একটা অঙ্গ ভাবতে পারেন। আমরা কিছুদিন আগে এই সুতাহাটা ব্লকের মধ্যে কুকড়াহাটি, গুয়াবেড়িয়া, এই সব অঞ্চলগুলোতে আমরা জিপিতে প্রোগ্রাম করে গিয়েছি। আমরা ওই জিপিতে গিয়ে বলেছিলাম, যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে আমরা 8 তারিখ সুবর্ণ জয়ন্তীতে আমরা উপস্থিত থাকব, আপনারা যেতে পারেন আপনাদের বার্তা নিয়ে। তো আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের আইনের পরিষেবা নিয়ে। উদ্দেশ্য কি না, সাধারণ মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আইনের দিকটা সাধারণতভাবে এইরকম ভাবে আলোচনা করা যায় না, আইনের বিস্তৃত অংশ, কিন্তু আমাদের এই ক্ষুদ্র সময়ে আমরা 2-4টি কথা আমি উল্লেখ করছি। আপনারা প্রাত্যহিক জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, আপনাদের বাড়ির বিশেষ করে যে সমস্ত মহিলারা রয়েছেন, এই মহিলাদের নিয়ে আমি 2-4টা কথা বলছি। আমাদের প্রত্যেকের পরিবারে মা বোনেরা আছেন, কিন্তু আমরা দেখছি প্রাত্যহিক জীবনে এরা বিভিন্নভাবে নির্যাতিত হন। আমাদের ভারত সরকার 2005 সালে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি আইন এনেছেন, কঠোরতম আইন। যে সমস্ত মানুষ শুনছেন একটু দয়া করে আপনারা বলবো, আপনারা একটু ভালো করে জানুন। নারী নির্যাতন মানেই শুধু কেবলমাত্র একটা অর্থেই আমরা হয়তো বুঝে থাকি, কিন্তু এই একটা অর্থ আমরা ব্যবহার করব না। এখানে নারী নির্যাতনের
বিস্তৃত অংশ বলা হয়েছে, যে কোনোভাবে হ্যারাস হলেই নারী নির্যাতন হয়ে থাকে। সেই নির্যাতন যদি হয়ে থাকেন আপনার পাশের বাড়ি বা আপনার বাড়ি, তাহলে আপনারা সরাসরি আপনাদের লোকাল থানা বা আপনাদের যে আপনাদের কোর্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা জানাতে পারেন। যদি সেটাও সম্ভব না হয়, আপনাদের কাছাকাছি যে সিও ডিপিও অফিস রয়েছে এবং আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল অফিস রয়েছে সেখানেও আপনারা জানাতে পারেন। আপনারা আপনাদের এলাকায়, বিশেষ করে আমরা প্রোগ্রাম করতে এসে শুনেছিলাম আপনাদের এলাকায় প্রচণ্ড বাল্য বিবাহ হয়ে থাকে। এই বাল্য বিবাহটা আমাদের আইনত অপরাধ। যারা দিয়ে থাকেন সেই পরিবার যেমন অপরাধ করে থাকে, পাশাপাশি যারা উপস্থিত থাকে তারাও অপরাধী। যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের এলাকায়, তাহলে আপনাদের নাম উল্লেখ করা হবে না, কেবলমাত্র আপনারা একটু আপনার লোকাল থানা বা আপনাদের দায়িত্বপ্রাপ্ত যিনি এখানে আছেন বা বিডিও, এসডিও অথবা আমাদের কোর্টের অফিস রয়েছে সেখানেও আপনারা জানাতে পারেন। আমরা যদি সচেতন হই আমাদের সমাজকে তাহলেই রক্ষা করতে পারবো। আপনি একটা আপনার এলাকায় বাল্যবিবাহ বন্ধ করে দেখুন, দেখবেন পাশের বাড়ির আর কোনোদিন সেটা চেষ্টা করবে না তারা বাল্যবিবাহ দিতে। আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আরেকটা ভাবে আমরা বলতে চাই যে আপনার এলাকায় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কোনো জায়গাপত্র নিয়ে, বা কোনো মহিলা যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন, অ্যাসিড আক্রান্ত হয়ে থাকেন, কোনোভাবে তিনি তার প্রাপ্য অধিকার পাচ্ছেন না, আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে তার সুষ্ঠু সমাধানের ব্যবস্থা রয়েছে। কোনো রকম পয়সা লাগে না, টোটালটাই ফ্রি অফ কস্টে। মেয়েদের ক্ষেত্রে যদি কোনো কেস চলে থাকে কোনো কোর্টে, তার উকিল প্রাপ্ত বা উকিলের পরামর্শ পাওয়ার জন্য টোটালটাই ফ্রিতে পাবেন। এবং ছেলেরাও পেয়ে থাকে, তার একটা নির্দিষ্ট আমাদের কাছে একটা সার্টিফিকেট জমা দিতে হয় পঞ্চায়েতের কাছ থেকে বা লোকাল কোনো প্রতিনিধির কাছ থেকে। তার ইনকাম সার্টিফিকেট 1 লাখ টাকা পর্যন্ত হলে তিনিও বিনামূল্যে উকিল পেতে পারেন এবং পরামর্শ পেতে পারেন। আমাদের আইনের বিভিন্ন দিক রয়েছে, সাধারণ মানুষের সুযোগ সুবিধা রয়েছে, টোটালটাই একেবারে ফ্রি অফ কস্টে, অর্থাৎ কোনো রকম কোনো পয়সা লাগবে না। কেবলমাত্র আমরা সাধারণ মানুষ জানি না বলে আইনের দোরগোড়াটাই যেতে পারি না আমরা এই আমাদের সাহায্য নেওয়ার জন্য। তাই ডিএলএস এর পক্ষ থেকে আমরা আজকে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এইরকম অনুষ্ঠান বা আমরা একেবারে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছি সাধারণ মানুষকে সচেতন করবার জন্য যে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে আপনারা তার সুযোগ সুবিধা নিন। যদি আপনার দেখা গেছে আপনি কোনো রেশন কার্ড পাচ্ছেন না, আপনি আধার কার্ড পাচ্ছেন না, বা আপনার কোনো কাগজপত্র হারিয়ে গেছে, সেগুলো সুষ্ঠুভাবে কোনো অফিস থেকে আপনি কালেকশন করতে পারছেন না, তাহলে আমাদের কাছে আসুন, আবেদন জানান ডিস্ট্রিক্ট কোর্টে অথবা আমাদের হলদিয়া কোর্টে অফিস রয়েছে। টোটালটাই একেবারে আপনারা বিনামূল্যে এর পরিষেবা পাবেন। আমরা দীর্ঘায়িত আমি আলোচনা করব না, আমাদের পরবর্তী আপনাদের অনুষ্ঠান রয়েছে, তার জন্য আপনাদেরকে এখানে প্রস্তুতি হতে হবে। তো এই সামান্য সময়ের মধ্যে আমরা যেটুকু বললাম, যদি কারো উপকারে লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে হলদিয়া কোর্ট বা তমলুক কোর্টে পাবেন। শুধু গিয়ে বলবেন যে লিগ্যাল অফিসটা কোথায়, যাকেই বলবেন দেখিয়ে দেবে, সেখানে থেকে আপনারা বিনা মূল্যে আপনারা পরিষেবা পাবেন। এই বলে আমার মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই তরুণ কুমার ভক্ত মহাশয়কে। আমরা এখানেই লোক আদালতের সেমিনারটা শেষ করলাম। এরপরেই সান্ধ্যকালীন থাকছে বিচিত্র অনুষ্ঠান। জি বাংলা সারেগামাপার খ্যাতনামা গায়িকা অঙ্কিতা রায়
এই উৎসবের মূল আকর্ষণ রয়েছে পাখি মেলা, তাই রয়েছে দেশ বিদেশের রং বেরঙের পাখি। তাই পাখি প্রেমী মানুষদেরকে পাখি দেখার জন্য জানাই সাদর আমন্ত্রণ। दिल जला के जगमगा दूं मैं तेरे रास्ते।